নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এমন এক জ্যোতিষীয় বিশ্লেষণে প্রবেশ করতে চলেছি যা হাজার বছরের প্রাচীন শাস্ত্রে লিপিবদ্ধ হয়ে আছে। কোন গ্রহের যোগে মানুষের জীবনে বিবাহ সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায় কিংবা সারা জীবন অবিবাহিত থেকে যায়। এই ভিডিও শুধুমাত্র সাধারণ কুসংস্কার নয়, বরং গভীর বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি দেওয়া হয়েছে। বিবাহের জ্যোতিষীয় মূল ভিত্তিগুলি কি কি? বিবাহের মূল তিনটি জ্যোতিষীয় ভিত্তি হলো সপ্তম ভাব, সপ্তম পতি অর্থাৎ সপ্তম ঘরের যে অধিপতি গ্রহ সেটিকে বলা হচ্ছে, এবং শুক্র হচ্ছে পুরুষদের জন্য এবং বৃহস্পতি হচ্ছে মহিলাদের জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ। এবং জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরের অবস্থা কেমন হলে বিবাহ সহজ হয়, এবং নবাংশ কুণ্ডলী অর্থাৎ দিন চক্রের ভূমিকাটা কি, কেবল রাশিচক্রই নয় বা লগ্ন চারটা নয়, নবাংশ বিচারটাও জরুরি। তো সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। মোদ্দা কথা হলো, কেন বিবাহ হয় না বা কেন কিছু কিছু মানুষ আমাদের সমাজে অবিবাহিতই থেকে গিয়েছে, তাদের কিন্তু সম্পূর্ণভাবে স্থগিত হয়ে গিয়েছে বিবাহ কেন হয়নি বা বিবাহ হতে চায় না, বা কি কানেকশন বা কি গ্রহযোগে বিবাহ আদৌ হবে না, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তার আগে বলবো, আপনারা যারা আপনাদের নিজস্ব আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইছেন এবং বাস্তুদোষ নাশ করতে চাইছেন এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চাইছেন, সৌভাগ্য বৃদ্ধি করতে চাইছেন, তারা শ্রীযন্ত্রম আপনাদের গৃহে স্থাপন করুন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাম দিকে এই শ্রীযন্ত্রমের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে কিন্তু ক্রয় করে নিতে পারেন। এটি অবশ্যই কিন্তু ধারণ করার সময় বা গৃহে স্থাপন করার সময় বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে পরিষ্কার জায়গায় রাখবেন। শুক্রবার অথবা পূর্ণিমাযুক্ত বারে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা করার সময় পূজারী ব্রাহ্মণকে দিয়ে নিজের নাম গোত্রে অবশ্যই কিন্তু শোধন করিয়ে নেবেন। প্রতিদিন ধূপ ও দীপ জ্বালাবেন এবং নমস্কার করবেন বা প্রণাম করবেন, এবং আপনারা অবশ্যই কিন্তু এই শ্রীযন্ত্রম ব্যবহার করে সেখান থেকে উপকৃত হবেন। যারা শ্রীযন্ত্রম কিনবেন, নিচের এই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে কিন্তু সরাসরি লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ক্রয় করে নিতে পারেন। তো আসুন ভিডিওয়ে ফিরে আসছি। সর্বপ্রথমে একটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার হতে হবে, বিবাহ না হওয়া এবং বিবাহ বিলম্বিত হওয়া। এক হচ্ছে কি বিবাহিত যারা একেবারেই হতে পারবে না বা বিবাহ যাদের হবে না সেটা এক শ্রেণীর মানুষ, আর বিলম্বিত বিবাহ অর্থাৎ কি অনেক লেটে বিবাহ, সেটা কিন্তু এই টপিকের সঙ্গে ম্যাচ করছে না। সেই ব্যাপারটা কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো যে বিবাহে কেন দেরি হয়, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। শনি রাহু কেতুর বিলম্ব সৃষ্টিকারী প্রভাব অবশ্যই কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে বিবাহ হতে গিয়ে কিন্তু আটকে দেয়। কিভাবে গ্রহসমূহ স্থায়ী বাধা সৃষ্টি করে এবং জীবনভর বিবাহ হতে দেয় না, আসুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে আমি যে গ্রহটার কথা বলবো আপনারা প্রত্যেকেই জানেন, সেটি হলো শনি। দেখুন, শনি এমন একটা প্ল্যানেট, শনিকে আপনি কিভাবে বুঝবেন? শনির কাছে রোম্যান্স, লাভ, ভালোবাসা এটি কিন্তু প্রায় থাকেই না। শনির নেচারটাই কি স্ট্রিক্ট ডিসিপ্লিন, কঠোর অনুশাসন, কঠোর নিয়ম, এই জিনিসগুলো কিন্তু শনি প্রোভাইড করে থাকে। তাহলে প্রেম বা রিলেশনশিপ বা বিবাহ রোম্যান্সের একটা জায়গা, যেহেতু রোম্যান্সের জায়গা, সেখানে কিন্তু শনির প্রভাব ঢুকে গেলে রোম্যান্স কিন্তু এমনি স্লো হয়ে যাবে, কারণ শনি তো পছন্দই করে না এই জিনিসটা। বিবাহের যে ঘর সপ্তম ঘর, সেখানে যদি শনি ঢুকে যায় তাহলে বিবাহের ক্ষেত্রে মারাত্মক একটা দেরি হতে পারে, ভয়ভীতি কাজ করতে পারে, দায়িত্ববোধের অতি ভার চলে আসতে পারে। দেখুন, অনেকে মনে করে সপ্তমে যদি শনি থাকে, শনি সবসময় না রেসপন্সিবিলিটি ক্যারি করায়। যে ঘরটায় শনি বসে আছে সেই ঘর সংক্রান্ত সমস্ত দিকে আপনি দেখুন একটা রেসপন্সিবিলিটি ক্যারি করছেন। তো এখানে যেটা বলা, যার চতুর্থ ঘরে আছে সে কি করছে, সে কিন্তু নিজের রেসপন্সিবিলিটি ক্যারি করছে তার মায়ের জন্য বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির প্রতি। তো এটা কেন হচ্ছে? শনি অতিরিক্ত মাত্রায় দায়িত্ববোধের একটা ভার চাপিয়ে দেয়, এবং যাদের সপ্তমে শনি থাকে তারা অনেক ক্ষেত্রেই মনে করে, রিসার্চ করে পাওয়া গেছে যে বিবাহ করলে এক্সট্রা অনেকটা রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, দায়িত্বভার বেশি হবে,
তাই বিবাহ করব না। আরও একটা কানেকশান হয় শনি প্লাস কেতু এবং শনি প্লাস রাহু। এই শনি প্লাস কেতু একত্রে যদি দুটো ম্যালফ্লিক প্ল্যানেটস সপ্তম অর্থাৎ বিবাহের ঘরে বসে দেয়, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যে 7 নম্বর ঘর আপনার যেটা হচ্ছে, সেই ঘরে যদি শনি বা কেতু থাকে, শনি রাহু শনি কেতু থাকে, সম্পূর্ণভাবে কিন্তু বিবাহ থেকেই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ কেতু এমনি বিচ্ছিন্নকারী একটা প্ল্যানেট, তার সঙ্গে যদি শনি কোনোভাবে ইনভলভ হয়ে যায়, আপনার কিন্তু বিবাহ আর হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে শুভ কোনো গ্রহের দৃষ্টি না থাকলে অবশ্যই কিন্তু বিবাহ হতে চায় না। দ্বিতীয় বলবো রাহু। রাহুর প্রভাবটা কি? রাহু হচ্ছে ভ্রান্তি, অবাস্তব প্রত্যাশা এবং যে জিনিসটি কোনো দিন বাস্তবে আপনার রূপ নেবে না সেরকম জিনিসকে আপনাকে কিন্তু ভাবতে বাধ্য করবে, এই হচ্ছে রাহু। এবং আপনার স্বাভাবিক চিন্তাকে একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে চিন্তা করাবে, চিন্তা করতে বাধ্য করবে। ভ্রম সৃষ্টিকারী একটা গ্রহ, ইলিউশনকারী একটা গ্রহ এবং স্থায়ী কোনো সমাধান এই গ্রহ দিতে পারে না, কোনো জিনিস পার্মানেন্টলি কিন্তু ঘটাতেও পারে না। এই রকম ক্ষেত্রে সপ্তমে যদি রাহু থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো বিদেশি সঙ্গী বা অপ্রচলিত সম্পর্কের চেষ্টা বা ডিফারেন্ট কাস্টে বিবাহ করার চেষ্টা করবে, কিন্তু স্থায়িত্বহীনতা খুব বেশি থাকে যদি না শুভ গ্রহের প্রেক্ষা পায়। রাহু সপ্তম অধিপতিকে যদি দৃষ্টি দেয়, মানে আপনার যে সপ্তম ভাব, লগ্নকে 1 নম্বর ঘর ধরে যে অ্যান্টিক্লকওয়াইজ 7 নম্বর ভাব যেটা হচ্ছে, সেই ভাবে যে অধিপতি গ্রহটা, যেমন ধরুন আপনার যদি কর্কট লগ্ন হয়, কর্কট লগ্নের সাপেক্ষে সপ্তমপতি কে, তার মানে হলো সপ্তম ভাবটা হলো মকর রাশি, কর্কটের উল্টো দিকে ওই মকর রাশির অধিপতি কে শনি। সে শনি যদি কোনোভাবে রাহু যুক্ত হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া গেছে যে আইদার সম্পর্ক তৈরি হয়েও ভেঙে যাবে বা বিবাহ হতে গিয়েও কিন্তু ভেঙে যাবে, এই ঘটনাটা কিন্তু দেখতে পাওয়া যায়। তৃতীয় বলবো কেতু। তো আপনারা জানেন কেতু বিচ্ছিন্নকারী একটা প্ল্যানেট, রাহু হচ্ছে আকর্ষণ আর কেতু হচ্ছে বিকর্ষণ। কেতু কি করে? সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, রোম্যান্স, প্রেম, ভালোবাসা এগুলোর থেকে আপনাকে একেবারে ডিট্যাচ করে দেবে। সেটা প্রেম ভালোবাসা বলে নয়, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার যা সুখ, আপনি কোনো কিছু পেলে সুখী হবেন, যে জিনিসটা আপনি পেলে সুখী হবেন, সেই জায়গায় কেতু কিন্তু আপনাকে ঘেঁষতে দেবে না। কেতু কি করে? কেতুর বিয়োগ শক্তি, অর্থাৎ কেতু যে কোনো জিনিসকে কিন্তু কাঁচির মতো করে কাট করে দেয়, আধ্যাত্মিকতা বা একাকিত্বের দিকে ভীষণভাবে ঠেলে দেয়। সপ্তমে কেতু যদি কোনোভাবে অবস্থান করে, মনোসংযোগটাই বিচ্ছিন্ন হবে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, এবং বিবাহের ক্ষেত্রে আগ্রহই থাকে না, এবং যা করতে গিয়ে দীর্ঘকাল পর বিবাহের একটা সার্টেন এজ যদি পেরিয়ে যায়, বিবাহ কিন্তু হয়ও না। সপ্তমে যদি কেতু থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কেতু যদি নিচস্থ হয় তো আলাদা কথা, কিন্তু কেতু যদি নিচস্থ না থাকে, কেতু যদি স্ট্রং প্রভাব থাকে, জানবেন বিবাহ হবে না, চট করে হবে না, বা যদিও বা হয় সেই বিবাহ কিন্তু টিকবে না। এখানে আলোচনা হচ্ছে কাদের বিবাহ হয় না, তাই সেটাই বলছি। কেতু থাকলেও কিন্তু এই প্রবলেমটা দেখতে পাওয়া গেছে, এবং এটা আপনি মনে রাখবেন, কেতু সফলতা দেয় কিন্তু আধ্যাত্মিক পথে, সেখানে বিবাহ বা রোম্যান্স, প্রেম, লাভ বা সম্পর্কের কিন্তু কোনো স্থান থাকে না। তাহলে বিবাহ আগ্রহহীন, এবং সেখান থেকে বিবাহ আপনার ওখানে না হওয়া। যদি কেতু ও শনি একত্রে থাকে, আজীবন অবিবাহিত যোগের শক্তিশালী কারক গ্রহ হলো সপ্তমে যদি কোনো দিন দেখেন শনি বা কেতু আছে, বিশেষ করে কেতু আছে এবং ওই সপ্তমভাবে শনিরও দৃষ্টি পড়েছে, আপনি একটা জিনিস পরিষ্কার বুঝে যাবেন, বিবাহ কিন্তু অলমোস্ট না হওয়ার চান্সই বেশি। এরপর আমি বলবো মারক যোগ ও বিশেষ দোষ সম্পর্কে। তার আগে বলে দেবো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কনসালটেশন করবেন বলে মনে করেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং আগে কনফার্ম করে দেন কিন্তু কনসাল্ট করতে পারবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, রবির প্রভাবটা বলি। সপ্তম ঘরে সূর্য যদি আপনার অবস্থান করে, লগ্নে যদি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘরে যদি সূর্য বা রবি থাকে, অবশ্যই কিন্তু অতিরিক্ত অহংবোধ, দাম্পত্যে কিন্তু স্বার্থপরতা দেখা যায়, যার জন্য কিন্তু বিবাহ হতে চায় না। কোনো জাতিকার জন্য সূর্যের অত্যাধিক প্রভাব পিতৃত্ববোধ এনে দেয়, যাতে করে কিন্তু প্রেম স্নেহটা অনেক ক্ষেত্রে কমে যায়।
লক্ষ্য করে দেখবেন যাদের জন্মচকে সপ্তমী রবি আছে, অতিরিক্ত মাত্রায় কিন্তু গার্জেনি সুলভ মনোভাব দেখায় আপনার পার্টনার যিনি আছেন আপনার ওপরে। তাতে করে কি হচ্ছে, লক্ষ্য করে দেখবেন যে প্রেম বা রোম্যান্স বা স্নেহ সেটা কিন্তু অনেকটা কমে যায়। রবি শুক্র দারিদ্র্যযোগ যদি সপ্তমে থাকে, অন্যান্য কোনো শুভগ্রহের প্রেক্ষা না থাকে, আইদার বিবাহ হবে না, আর যদিও বা বিবাহ হয় সে বিবাহের মধ্যে কোনো রকমের কিন্তু কোনো রোম্যান্স থাকবে না, স্বাদ থাকবে না, বা একটা স্ফূর্তি যেটাকে বলা হয় সেটিও কিন্তু থাকবে না। 5 নম্বর বলবো মঙ্গল দোষ, অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর ছেড়ে 10 নম্বর ছেড়ে 11 নম্বর ছেড়ে দ্বাদশ যে ঘরটা 12 নম্বর ঘরটা, ওই ঘরগুলোতে যদি মঙ্গল থাকে এটিকে কিন্তু মাঙ্গলিক যোগের ক্রাইটেরিয়ায় ফেলা হবে। লগ্ন থেকে বলছি, রাশি থেকে এটা বলছি না, কিন্তু ওই সকল ঘরগুলোতে যদি মঙ্গল রাহু, মঙ্গল শনি, মঙ্গল কেতু অবস্থান করে সেটি কিন্তু দোষে পরিণত হয়। এবং এই উচ্চ মঙ্গল দোষ শনি রাহু কেতুর যোগে অবশ্যই কিন্তু আজীবন অবিবাহিত থাকার প্রবণতা দেখতে পাওয়া যায়। এছাড়াও আমি বলবো যে 6 নম্বর যে পয়েন্টটাকে রেখেছি সেটি হলো শুক্রের সমস্যা। জাতকদের কুণ্ডলিতে শুক্র যদি দগ্ধ থাকে বা শত্রু রাশিতে থাকে বা নিচস্থ অবস্থায় থাকে, অন্যান্য কোনো শুভগ্রহের প্রেক্ষা না পায়, দেখুন গ্রহ খারাপ হলেই তো হতেই পারে, কিন্তু তার উপর যদি শুভগ্রহের দৃষ্টি থাকে অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার বিবাহ হবে, কিন্তু শুভগ্রহের দৃষ্টি না থাকলে কখনোই কিন্তু আপনার বিবাহ এরম অবস্থায় কিন্তু হবে না। সপ্তম অধিপতি যেটা আপনার লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘর যেটা, তার যে অধিপতি গ্রহ অর্থাৎ মালিক, এখানে মনে রাখবেন যদি একসাথে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কোনো মহিলা কিন্তু আর আপনার জীবনে আসবে না। এরপর বলবো যে নবাংশ যদি দুর্বল হয় কি ফলাফল আসতে পারে বিবাহ না হওয়ার ক্ষেত্রে। D9-এ সপ্তম ঘরের শত্রু গ্রহের আধিপত্য যদি বেশি থাকে, D9-এ যেটা লগ্ন পড়েছে আপনার, অর্থাৎ নবাংশ যাদের যেটি আপনার লগ্ন, তার সপ্তমভাবে যদি একাধিক পাপগ্রহ বসে থাকে, নবাংশে যদি শনি কেতু কোনোভাবে মিলন হয়, বিয়ের সম্ভাবনা একেবারেই প্রায় শূন্য হয়ে যায় বলে জানবেন। নবাংশের সপ্তমপতি পাপগ্রহ দ্বারা বেষ্টিত যদি হয় তাহলেও কিন্তু চরম সমস্যার মুখোমুখি কিন্তু বিবাহর ক্ষেত্রে হতে পারে। যদি সপ্তম ঘরের দুই পাশে পাপগ্রহ দ্বারা পরিবেষ্টিত থাকে, অর্থাৎ কি, যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে লক্ষ্য করে দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার সপ্তম ভাব কী হচ্ছে ধনুরাশি, অর্থাৎ বৃহস্পতির ঘর ধনুরাশি, আপনার বৃশ্চিকে শনি আছে এবং অবশ্যই কিন্তু ধনু ছেড়ে মকরে রাহু আছে। এখানে শনি রাহুর মধ্যে আপনার সপ্তম ভাব পড়ে গিয়েছে, এটাকে পাপকাতারি যোগ বলা হয়, তাহলেও কিন্তু বিবাহ হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল থাকে অবশ্যই কিন্তু বিবাহ হতে চাইবে না, এটা কিন্তু মনে রাখবেন। জাতিকাদের ক্ষেত্রে স্বামী ভাগ্য কিন্তু সম্পূর্ণ ম্যাক্সিমামটাই কিন্তু বৃহস্পতির উপরে ডিপেন্ড করে, আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের পার্টনার চুজ করার ক্ষেত্রে শুক্রই কিন্তু বড় ভূমিকা রাখে। মহিলাদের জন্য বা জাতিকাদের জন্য বৃহস্পতি যদি ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণভাবে বিবাহ কিন্তু ভেঙে যায় বা অনেক ক্ষেত্রে কিন্তু হয়ও না। এই কয়েকটা পয়েন্ট সম্ভাব্য বিবাহ না হওয়ার কারণ হিসেবে দেখানো যেতে পারে। যদি বৃহস্পতি নিচস্থ হয় বা শুক্র নিচস্থ হয়, যদি বৃহস্পতি খুব খারাপ অবস্থায় থাকে জন্মছকে মহিলাদের ক্ষেত্রে বিবাহ প্রায় হয় না, অনেক ক্ষেত্রে আটকে যায়। যদি শুক্র খুব খারাপ অবস্থায় থাকে জন্মছকে তাহলেও কিন্তু পুরুষদের ক্ষেত্রে বা জাতকদের ক্ষেত্রে বিবাহ অনেক ক্ষেত্রে আটকে যায়, বিবাহ প্রায় হতেই চায় না। তো এখানে প্রশ্নটা হলো কি, আপনি কি করবেন? দেখুন, জন্মচকে এইসব যোগ থাকলেও সঠিক প্রতিকার বা ইচ্ছাশক্তি দিয়ে পরিবর্তন অবশ্যই সম্ভব, তবে সঠিক পথে সম্ভব। একটা জিনিস আপনি মনে রাখবেন যে এখানে প্রতিকার বলতে গেলে কোনো যাগযজ্ঞ, মঙ্গল দোষ কাটানো, কলা গাছের সঙ্গে বিবাহ দেওয়া, এই জাতীয় পয়েন্টগুলোকে আমি এখানে আনছি না, এগুলো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কি সঠিক তথ্যটাকে আপনাদের সামনে দেওয়া। তার কারণটা হলো এই যোগগুলো অবশ্যই কিন্তু প্রপার ওয়েতে কাউন্সেলিং প্রয়োজন, অর্থাৎ জ্যোতিষ বন্ধু আপনাকে বুঝিয়ে দেবে যদি আপনার জন্মছকে থাকে কেন বিবাহ আপনার হচ্ছে না, যাতে করে সেই আলোচনাটা শোনার পরে বা তার সঙ্গে কনসালটেশনের পরে আপনি কিছুটা রিলিফ পান। যদি বিবাহ হওয়ার কানেকশান থাকে, কিছুটা হলেও কানেকশান থাকে, যে যোগগুলো খারাপ বলছিলাম, তারপরেও যদি কোনো শুভগ্রহের প্রেক্ষা থাকে অবশ্যই জ্যোতিষ বন্ধু কিন্তু
আপনাকে সেখান থেকে আপনাকে বের করে আনবে এবং বের করে এনে আপনার বিবাহ হয়ে যাবে। কিন্তু যদি মিনিমাম ও শুভ প্রেক্ষা আপনার জন্মছক বিবাহের জন্য না পায়, তাহলে কিন্তু বিবাহ হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, কেবল গ্রহ নয়, কর্ম ও মানসিকতা বিবাহের কিন্তু নিয়ামক এক স্থান। যে সম্পর্ক কখনো আসে না, তার জন্য মন খারাপ না করে নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনার প্রতিটি দিন কিন্তু পূর্ণ বলে মনে হয়। আর যদি ভাগ্যে বিবাহ লেখা থাকে, অর্থাৎ জন্মছক যেটা আপনি বার্থ চার্ট এনেছেন, সেই বার্থ চার্টে আপনার জন্মদিনের দিন গ্রহরা যেরকম অবস্থায় ছিল, সেখানে যদি এরকম কোনো কানেকশান থাকে যে বিবাহ অনেক বাধা বিপত্তি পেরিয়েও হবে, তাহলেই কিন্তু অবশ্যই সঠিক সময়ে সেটি এসেই যায়। তো বুঝতেই পারলেন বিবাহ কাদের হয় না এবং কেন হয় না। হ্যাঁ, আরও একটা কানেকশান বলি, সপ্তমপতি যদি দ্বাদশস্থ হয়, দ্বাদশপতি যদি সপ্তমস্থ হয়, তাহলেও কিন্তু এখানে দ্বাদশ মিন্স বিচ্ছেদের কথাই বলা হচ্ছে, বা যে কোনো রকমভাবে ডিট্যাচমেন্টের কথা বলা হচ্ছে। এবং